हमारा नाम हाँ। रीना शाह। हिंदी बोल पाती हैं? हिंदी बुझता है, बोलते नहीं पड़ता है। हिंदी बूझ जाती है लेकिन बोल नहीं पाती है, समझ में आ जाता है हिंदी। ममता दीदी से संतुष्ट है? नहीं है, नहीं है। हम लोग कस्ता हाथोड़ी तारा है, इनकलाब जिंदाबाद है। अच्छा, इनकलाब जिंदाबाद है। हाँ, किंतु आमी मोदी का सरकार में सपोर्ट करता है, किंतु वोट में सिंगल वोट में कस्ता हाथोड़ी तारा में मरता है। हाँ। आपका बात तो हमको समझ में नहीं आ रहा है। ও বুঝতেই পারে না, তাহলে কি হবে? बंगाल আমি मार्च मंथेर 2 तारीख में गुजरात जाता है। 22 दिन घूर के आया है। गुजरात में माने वेरी इम्पोर्टेंट फील्ड है। मतलब बोल रहे हैं गुजरात आप घूम करके आ गए हैं। गुजरात में विकास वगैरह हुआ है कि नहीं हुआ है? हाँ हाँ, विकास हुआ है। विकास हुआ है, माने स्वर्ग हुआ है। स्वर्ग बन गया है। हाँ, स्वर्ग बना गया। तो मोदी सरकार में ही तो करता है। अच्छा। काजे मोदी सरकार के हम सपोर्ट करता है এবং আমার फ्रेंड्सদেরকে बोलता है যে मोदी सरकार के फूल में वोट लगाओ। हाँ, কিন্তু हम नहीं पड़ता है, কারণ আমি ছোট্টবেলা থেকে কাস্তে হাতুড়ি তারাকে ইনকলাব জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বাবু। পারা যাবে না, কিন্তু আমার সাপোর্টার এই যে প্রাণকৃষ্ণ हाँ, আমি বলতে है যে তোমরা मोदी सरकार के वोट लगाओ। हाँ, पद्म फूल में वोट लगाओ, किंतु हम नहीं पड़ता है। हम समर्थन करता है, किंतु वोट देते नहीं पड़ता है। वोट नहीं दे पाते हैं? क्यों नहीं वोट दे पाते हैं? हमार गोविंद एक है। अच्छा। हाँ, हिंदू धर्म। हाँ, गोविंद एक है, कृष्ण है। तो कृष्ण सारा आबार अन्य पथे जाता नहीं है, किंतु हम लेक्चर देता है ए मोदी सरकार के वोट लगाओ, मोदी सरकार के वोट लगाओ। भैया थोड़ा विस्तार से बताइए, ये दीदी जो बोल रही है क्या बोल रही है? ये बोल रहे हैं जो हम मोदी जी को सपोर्ट करता है, मगर हमने सीपीएम करता है, वो बोला है। अच्छा, मोदी जी को सपोर्ट कर रहे हैं लेकिन सीपीएम को वोट देते हैं। हाँ, देते हैं, वो बोला है। वो किंतु पब्लिसिटी करता है जे ए भाई के बहन के तोरा मोदी जी के वोट लगाओ, गुजरात में अच्छा स्वर्ग है। तो वैसा स्वर्ग बंगाल में भी तो बनना चाहिए ना? नहीं, हाँ बंगाल में चाहिए, किंतु 100 वर्ष लगे। 100 वर्ष लग जाएगा। लग जाएगा। बंगाल के गुजरात बनाता है, नहीं पड़ता है। अच्छा, कारण बंगाल में खाली खाता है, सरकार के टाका आता है और सन्त्रास करता है, और पार्टी में जो लीडर है खाता है, भूख लगाता है, खाता है। দেখলেন তো পশ্চিমবঙ্গের ঝান্ডু ভামেরা কি করিচ্ছে, দল বেঁধে বিজেপিরে ভোট দিছে আঙ্কেরে বামদের মতো আর কি। গত ইলেকশনে আওয়ামী লীগ বামেরা দল বেঁধে যেমন বিএনপিরে ভোট দিছিল উনকা আর কি। ফলাফল তো দেখিছেন, মমতা এবং তৃণমূল ধরাশায়ী হয়েছে, বিজেপি বিপুল ভোটে ভূমিধ্বস বিজয় পাইছে। বিজয়ী হইয়া বিজেপি মুসলমানদের বাসাবাড়ি দোকানপাটের উপরে হামলায় পড়ছে, লুটপাট অগ্নিসংযোগ চলতেছে ব্যাপকভাবে। পশ্চিমবঙ্গের বাঙ্গুরা বাংলাদেশের প্রগতিশীলতার নামে, ধর্মনিরপেক্ষতার নামে হাসিনার ফ্যাসিবাদকে উলঙ্গভাবে সাপোর্ট দিয়া গেছে। এখন হিন্দুত্ববাদের নামে ফ্যাসিবাদের কবলে পড়িছে। ফ্যাসিবাদের মজা কেমন 2 দিনে ভালো টের পাইছে, আরো পাবে। যদিও এই আক্রমণের লক্ষ্য হবে মুসলমানেরা প্রাথমিকভাবে, কিন্তু এই ফ্যাসিবাদের আগুন থেকে কেউ রক্ষা পাবে না। যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারাও রক্ষা পাবে না। যারা নেতা হয়েছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে যার নাম এসছে, এই যে শুভেন্দু অধিকারী, ওর মতো একজন মানুষ বাংলাদেশের জাতীয় নেতা হইতে পারবে না, আঞ্চলিক নেতা হইতে পারবে না। এই দেশে দেখান, তার কিছু বক্তব্য দেখান, শোনান। মুসলমান ভোট দেয়নি, মুসলমান তার আসল লোকে হিজাব পরা মমতাকে ভোট দেয়। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নোয়াখালী চলে যা, ভাগো ভাগো ভাগো। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। যদি সনাতনের বাচ্চা হয়ে থাকে এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলা। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে, এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, যাহাই ইউনুস তাহাই মমতা। এবং প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে। जैसे इजराइल सिकाया गाजा में
उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू শুনিছেন? আচ্ছা এটা সাহেব ওই যে দেখান ওই যে বাংলাদেশিদের দরদর বলে যে দাওয়া করেছিল ওটা দেখান। सब बांग्लादेशी मुसलमान सब बांग्लादेशी मुसलमान हिंदू দেখেছেন বাংলাদেশে কখনো এরকম মাল রাজনৈতিক নেতা হইতে পারবে? পারবে না। শিওর লিখে রাখতে পারেন, পশ্চিমবঙ্গের দাদারা আপনারা লিখে রাখেন, এরকম মাল বাংলাদেশে কোনোদিন রাজনৈতিক নেতা হইতে পারবে না। এই মাল তো মমতার ডান হাত ছিল শুভেন্দু অধিকারী। মানে শুভেন্দু অধিকারী পরে বিজেপি হয়েছে, 2016 সালে একটা দুর্নীতির মামলা এসে ফাইসে গেছিল, নারদা মামলা কয়, আমি আর ডিটেলসে গেলাম না। ওই মামলার পরে 2016 সালে মোদী শুভেন্দুরে নিয়ে মস্করা করেছিল স্টেজে বক্তৃতার মধ্যে। এটা যে দেখান যেটা कैमरा के सामने कितना लाए हो? अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते हैं। দেখেছেন কার কথা কইছে? শুভেন্দুর কথা। এবার ওই যে বলি যে ভোলা বালা, ওই ভোলা বালাটা কে? ক্যামেরার সামনে ঘুষ নেওয়ার ভিডিওটা দেখান। You know I'm working. You know I'm দেখেছেন একের আঙ্গের শিলং সালাউদ্দিন বরাবর না, যার বিদেশি নাগরিক বলে সরকার থেকে বের করে দিতে কইছিল, তার এই ক্যাবিনেটের পাশে বসায়। দেখান ওই ভিডিওটা আবার একটু। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। দেখেছেন এদের কোনো মরাল আছে? মরাল নাই, কোনো নৈতিকতা নাই। যাই হোক, আসল আলাপে আসি। আজকের আলোচনায় কয়েকটা বিষয় আলোচনা করব। প্রথমত বাঙ্গুদের নির্বাচন নিয়ে একটা বয়ানে জয় বাংলা করা, মানে ওরা কইতেছে বাংলাদেশে ভারত বিরোধিতাই ইন্ডিয়ায় বিজেপির উত্থানের জন্য দায়ী। তারপরে একটা বিষয় আলোচনা করবো, মমতা হারায়, বিজেপি হারায়, আমাদের জন্য কি বদলাইলো, মমতা কেন হারলো, আর আমাদের রাজনীতিতে কি করতে হবে। আসেন আমরা আল্লাহর নামে শুরু করি। 2017 সালে পশ্চিমবঙ্গের রামনবমী মিছিল করছিল বিজেপি, প্রথম স্লোগান দিল জয় শ্রীরাম। তো মমতা এটার জবাব খুঁজলেন, জবাব হিসেবে বেছে নিলেন জয় বাংলা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্লোগান নিল মমতা। কুফা লাগিছে, কুফা বুঝে নাই। মমতার ওই জয় বাংলার কুফা লাগিছে। জয় বাংলা যে নিজের গলায় তুলে নিবি, ওই জয় বাংলা হবি। হ্যাঁ, নির্বাচনী ম্যানিফেস্টোতে এপ্রিলে তৃণমূল, এটার এপি সেন্টার ছিল হইতেছে জয় বাংলা। জয় বাংলা পশ্চিমবঙ্গে একটা ঝামেলার নাম। 1971 পশ্চিমবঙ্গে 1 কোটি শরণার্থী গেল, চোখ উঠছিল, চোখ ওটা রোগ ছড়াইলো। বিজেপি রিফিউজি ক্যাম্পে, কিন্তু রিফিউজি ক্যাম্পের বাইরেও সংক্রমিত হইল চোখ ওটা। ওই রোগের নাম হইলো জয় বাংলা রোগ। হ্যাঁ, চোখ ফুলে লাল হইতো, এত বড় বড় ছড়া বানাইলো, জয় বাংলার লোক, ঢেলা ঢেলা চোখ, কেমন যাওরা দেখেন। আবার আমরা মাছ খাইতাম, মাছ ধরতো ওরা রিফিউজি ক্যাম্পের লোকেরা, আর কিছু মাছ খাইতো, কিছু মাছ বিক্রি করতো রিফিউজি ক্যাম্পের লোকেরা। তো ওরা কইতো, কবিতা কইতো, জয় বাংলার লোক, ঢেলা ঢেলা চোখ, ভাতের দিকে যেমন তেমন মাছের দিকে চোখ। এই জয় বাংলা নিজের ইলেকশন ডক্ট্রিনটাও বানায়, বলেন মানে মোদীকে ঠেকাইতে হবে। এটা তো মমতার এজেন্ডা ছিল। পশ্চিমবঙ্গের অ্যান্টি মোদী বলে যারা দাবি করে, তারা জান লড়াই দিছে বিএনপিকে ঠেকানোর জন্য, দেয় নাই। 91 লক্ষ ভোটারকে বাদ দিছে নাকি SIR কইরা, সেটা নাকি মমতার হারার জন্য দায়ী। দায়ী কিনা সেটা পরে দেখা যাবে। প্রায় 91 লক্ষ ভোটার SIR এর মাধ্যমে বাদ পড়েছে। এরা সবাই মুসলিম ভোটার, এবং স্বাভাবিকভাবেই এই মানে ভোটটা তৃণমূল কংগ্রেসের বেশি হওয়ার কথা ছিল, এবং সে কারণে, এবং এটা কিন্তু মোট ভোটারের 12%, এটাও মাথায় রাখা দরকার। অর্থাৎ 12% ভোটার এই নির্বাচনে ভোট দিতে পারেনি, যারা তৃণমূলের ভোটটা পেতে পারত। কিন্তু এটা বড় সংখ্যা, কিন্তু মোট ভোটার আছে 7,66,00,000, তার মধ্যে 12% ভোটার বাদ। আপনি চিন্তা করেন, বাংলাদেশে 12% ভোটার বাদ দিচ্ছে, আগুন লেগে যাবে। ইলেকশন হইতে দিত, নির্বাচন কমিশন তুলে নিয়ে বুড়ি গঙ্গায় ফেলাই দিত, ইলেকশনই হইতো না। বাংলাদেশ হইলে কোনো প্রতিবাদ নাই পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গকে ওন করে নিত ওরা, কেউ সেজন্য ডিফেন্ড করতে পারে না। আমরা ওন করি বাংলাদেশকে, যাই হোক ভালো খারাপ মন্দ যাই হোক, আমরা ওন করি, প্রত্যেকে জান লড়াই ডিফেন্ড করি দেশকে।
আমরা ডিফেন্ড করি আমার পলিটিক্যাল রাইট রে, জানের মায়া করি না, আর গুলি বন্দুক লাঠিরে ভয় করি না। এই যে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট হাতে পড়লো, অনেকদিন ঠাপ খেতে হবে। আমি এতে মোটে ব্যথিত না। পশ্চিমবঙ্গ যে আমাদের মানুষ মনে করে না, কোনোদিন আমাদের সাথে পলিটিক্যালি এনগেজ হয়নি, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, কেউ বাংলাদেশকে বন্ধু বলে মনে করে না। আমাদের টুরিস্ট না গেলে কলকাতায় অনেকে পেটের ভাত জুটবে না, অথচ কি বিভৎস বাংলাদেশ ঘৃণা, বাংলাদেশের সাধারণ মানুষকে ঘৃণা, ইসলাম ধর্মকে ঘৃণা। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপি সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। হিন্দু শক্তি জয় হচ্ছে, সব মন্দির, সবাই বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাংলাদেশ তাদের কাছে সবসময় হারানো জমিদারি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম তাদের কাছে ঘৃণার। তো এই পশ্চিমবঙ্গ মরল নাকি ঠাপ খেললো, তাতে আমাদের কি? ওরা নিজের শক্তিতে মোদিরে জীবনে হটাইতে পারবে না, কয়ে দিলাম, লিখে রাখেন। ওই হ্যাডম তাদের নাই। আমাদের সাথে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স থাকলে পারতো, কারণ আমরাই একমাত্র শক্তি পৃথিবীতে, আধুনিক দুনিয়াতে যারা ফ্যাসিবাদকে পরাজিত করছি রাস্তার লড়াই কইরা। আমাদেরই অভিজ্ঞতা আছে, অন্তত আমাদের লড়াইয়ের অভিজ্ঞতা তাদের কাজে লাগতো, সাহায্য করতে পারতাম। কিন্তু ওরা তো করবে না, ওরা কখনো একটা দেশ হয়ে উঠতে পারেনি। কেন পারেনি জানেন? আসেন সেটা আলাপ করি। পশ্চিমবঙ্গের কোনো রক্তাক্ত ইতিহাস নাই। পশ্চিমবঙ্গ 1947-এর পরে প্রায় 80 বছর গেছে, তার ইতিহাসে কোনো রক্তাক্ত গণ আন্দোলন নাই, কোনো ভাষার জন্য লড়াই নাই, রাষ্ট্রের জন্য লড়াই নাই, রক্ত দেওয়া নাই, স্বাধীনতার জন্য যুদ্ধ হয় নাই, কোনো স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় শহীদ হয় নাই, বিপ্লব নাই, গণ অভ্যুত্থান নাই, গণভবন দখল নাই, সংসদ ভবন দখল নাই, প্রাইম মিনিস্টারের হেলিকপ্টারে তুলে তারায়নি নাই, বন্দুকের সামনে দাঁড়ায় অকাতরে জীবন দেওয়ার কোনো ইতিহাস নাই। আবু সাইদের মতো কোনো ছবি নাই তাদের হাতে, কোনো জুলাই নাই। তাদের ইতিহাসে মীর মুগ্ধরা জন্মায় না। নকশালবাড়ি ছিল তারা কইবে, কিন্তু সেটা ছিল একটা এলিট ভ্যানগার্ডিস্ট মুভমেন্ট, গণ অভ্যুত্থান না। সিংহনন্দী গ্রামে হয়েছে লড়াই, হয়েছে, এটা লোকাল রেজিস্ট্যান্স। আমাদের এরকম প্রত্যেক দিনই হয়, পানি নেওয়া হয়, সার নেওয়া হয়, প্রত্যেক দিনই হয় উনকা লড়াই। বাংলাদেশ পুরাই উল্টা। 52, 69, 71, 75, 90, 24 এটা আধুনিক কালের কথা। তার আগে দেখেন সেই ইসা খাতিকা, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, প্রত্যেকটাতে রক্ত, প্রত্যেকটাতে জনগণের সাথে রাষ্ট্রের সরাসরি কনফ্রন্টেশন, প্রত্যেকটা জনগণ নিজের শক্তির অভিজ্ঞতা পাইছে। আমি আপনাদেরকে শক্তির অভিজ্ঞতা আমাদেরকে কোথায় নিয়ে গেছে, আমাদের চেতনাকে, এটা আমি আপনাদের একটা প্রমাণ করে দেখাই দিই একটা ছবি দিয়া। আমি আপনাদের কয়েকটা ছবি দেখাই। এটা 1954 সালে যুক্তফ্রন্ট সরকার বরখাস্ত হইল, আদমজি জুট মিলে বাঙালি বিহারি দাঙ্গা হইল, বিরাট দাঙ্গা, সারা দেশে অস্থিরতা, সরাসরি কেন্দ্রের শাসন শুরু হইল। মার্শাল্ল না, কিন্তু ধরেন জরুরি অবস্থার মতোই আর কি। ঢাকায় দাঙ্গার সম্ভাবনা, সবার মনে শঙ্কা। ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় পাহারা দিতেছে কয়জন গুলিস্তান, এইটা সাহেব দেখান কয়জন আর্মি, 1, 2, 3, 4, 5 জন, তাই তো? তখন ধরেন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 4.5 কোটি, এখন 18 কোটি, তার মানে 4 গুণ সেই টাইমের চাইতে। তাইলে সেই টাইমের চাইতে তো এখন একটা দাঙ্গা পরিস্থিতিতে সবচেয়ে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা 5.5, 20 জন আর্মি দিয়ে ঠান্ডা রাখতে পারার কথা, তাই না? পারবে না। ওইখানে 100 আর্মি দিলেও পারবে না ঠান্ডা করতে, উল্টা ওদের অস্ত্রগুলা খোয়া যাবে। এটা বাংলাদেশ এই জার্নির মধ্যে দিয়ে গেছে। পশ্চিমবঙ্গে আপনি পারবেন ওই 5 জন আর্মি দিয়ে ঠান্ডা করে রাখতে একটা এলাকা। আমাদের এই অভিজ্ঞতা একটা নির্দিষ্ট জিনিস তৈরি করে, ভূখণ্ডের প্রতি ওনারশিপের বোধ। এই দেশ আমার, কারণ আমি এই দেশের জন্য রক্ত দিছি, আমি জানি আমার সঙ্গীরা রক্ত দিছে, আমার সন্তানেরা রক্ত দিছে। এই বোধই ভূখণ্ডকে রক্ষার তাগিদ তৈরি করে। আক্রমণ এসে কে রুখে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর জনগণের শরীরের এলাকা তাকে বলে দিতে হয় না কাউকে। পশ্চিমবঙ্গে জনগণের শরীরে এই প্রশ্ন নাই, উত্তরও নাই, কারণ এই প্রশ্নটাই কখনো তৈরি হয়নি। পার্টিশন তাদের রাজ্য দিছে, একটা ভৌগোলিক প্রশাসনিক ইউনিট দিছে, ভারতের 28টা রাজ্যের একটা, বাংলাদেশের জনগণকে একটা দেশ দিছে, তাও যুদ্ধ করতে হয়েছে। আমাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সিয়াল এন্টিটি দিছে, যার জন্য তারা মরছে। এই তফাৎ কিন্তু সাংবিধানিক না, এটা অস্তিত্বগত তফাৎ। ফলে 91 লক্ষ ভোটার এসে ওদেরকে গায়েব করে দিল, ওদের SIR এসে কেটে দিল, কোনো রাস্তায় গণপ্রতিরোধ হইল না। কারণ ভোটাধিকার তো তাদের কাছে রক্ত দিয়ে অর্জিত জিনিস না, ওটা সাংবিধানিক উপহার। ওটা হারানো গেলে আদালতে মামলা করা যায়, রাস্তায় লড়াই করতে হবে, এই বোধটাই ওদের জাগে না। বাংলাদেশের জনগণ 5ই আগস্টে গণভবন দখল করছে, পশ্চিমবঙ্গের জনগণ জীবনের রাজভবন অভিমুখে পদযাত্রা করতে হবে, হাঁটতে হবে, ওটা কোনোদিন মাথায় চিন্তা করছে? ওটা দখল করা তো দূরের কথা, ওদের মাথায় নাই। দরকার হলে আমি রাজভবন দখল করব, গণভবন দখল করব। বাংলাদেশের মানুষ তার সার্বভৌম অধিকার রাজপথে ক্লেম করে, ওরা কোনোদিন ক্লেম করে নাই। প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষ তার সার্বভৌম অধিকার রাজপথে, ওরা কোনোদিন করে নাই। জনতার সাথে এই লড়াইকে পালাইতে হয়, এই কারণে পশ্চিমবঙ্গ বিজেপিকে রুখতে পারে না। আর এই থাকা না থাকা ভোটটাই তাদের পরাজয়ের কারণ। আর এই ওনারশিপটা বিজেপি কিছুটা হইলেও তৈরি করতে পারছিল। কেমনে বুঝে দেখি।
তিনটা শব্দ তাদের ডক্ট্রিন। এইটা শুভেন্দু অধিকারের গভর্নেন্স ডক্ট্রিন। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। শনাক্ত করো, মুছে দাও, বের করে দাও। এটা ক্যাম্পেইনের স্লোগান না, এটা ছিল নির্বাচনের আগে ঘোষণা করার ডক্ট্রিন। আমি ইলেকশনের আগে এনসিপি জামাতকে বলছিলাম আমরাই বাংলাদেশ, এই ডক্ট্রিন অ্যাডাপ্ট করতে, করে নাই। হ্যাঁ, বিজেপির এই ডক্ট্রিনের সবচেয়ে ইন্টারেস্টিং মুহূর্তটা শুভেন্দুই কইছিল 1 বছর আগে 2025 ফেব্রুয়ারিতে, বলছিল জয় বাংলা ভারতের স্লোগান না, এটা বাংলাদেশের স্লোগান। বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না। জয় বাংলা যে বাংলাদেশের স্লোগান, এটা তো পশ্চিমবঙ্গের কালেকটিভ মেমোরিতে আছে। মমতা নিজেই আইডেন্টিফাই করে দিল নিজেকে বাংলাদেশের সাথে। ফ্যাটাল মিস্টেক। সেজন্য মমতাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চায়। হ্যাঁ, আসেন, পাঠিয়ে দেন, অসুবিধা নাই, আমাদেরই তো লোক। মমতার পূর্বপুরুষ নাকি কুমিল্লা না ওই দিককার বাসিন্দা ছিল। যাই হোক, জয় বাংলা ধার করা ছিল মমতার শেষ অস্ত্র, তার ম্যানিফেস্টোর এপিসেন্টার। শুভেন্দু সেই অস্ত্রটাকে অপরাধের আইডেন্টিটি বানায় দিছে। জয় বাংলা মানে বাংলাদেশের স্লোগান, বাংলাদেশের স্লোগান মানে বহিরাগত, বহিরাগত মানে অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারীকে ডিটেক্ট করো, ডিলিট করো, ডিপোর্ট করো। মমতার চুরি করা স্লোগান, যেটা দিয়ে বিজেপিকে ঘায়ল করতে চেয়েছে, সেই স্লোগানের ভেতরে শুভেন্দু একটা বহিরাগত স্ট্যাম্প মেরে দিল। হ্যাঁ, ছাপ্পা মেরে দিল। একদম জিনিয়াস কাজ করছে, ভয়ঙ্কর রকমের জিনিয়াস কাজ করছে একটা। এই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টই এটা পশ্চিমবঙ্গের নতুন গভর্নেন্সের ভাষা। তারা রক্ষা করতে চায়, এই টেরিটরিকে রক্ষা করতে চায়, অন করতে চায়। এটা ক্যাম্পেইন রেটরিক না, এটা একজন মানুষের ঘোষণা। রাষ্ট্রক্ষমতা পাইলে সে কিভাবে ব্যবহার করবে, এসে তার কথা যে মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হইতে যাইতেছে বা হয়ে গেছে। এখন একটা প্রশ্ন, মমতা কেন একটা চুরি করা স্লোগানের উপর শেষ পর্যন্ত নির্ভর করতে বাধ্য হইলেন? কারণ তার নিজস্ব স্লোগান, নিজস্ব ভাষা ছিল না, উত্তর ছিল না। কারণ পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক দলেরই নিজস্ব মতাদর্শ নাই। শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। নিজস্ব ভাষা নাই, নিজস্ব রাজনৈতিক বয়ান নাই, অভিজ্ঞতা নাই, তাই ধার করতে হয়। আর ধার করার কাছের জায়গায় বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে তারা দেখছে একটা বিশেষ চশমা দিয়া, আওয়ামী লীগের চশমা দিয়া। পশ্চিমবঙ্গের সব নন বিজেপি দল, এমনকি বিজেপিও, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, যাই হোক, আলাদা আলাদা ঘটনার রাজনীতি করে এরা, কিন্তু তিনটা একই চশমা পরে বাংলাদেশকে দেখে। তিনটাই আওয়ামী লীগের চশমা পরে বাংলাদেশকে দেখে। তিনটাই আওয়ামী লীগকে দেখে তাদের বাংলাদেশের স্বাভাবিক প্রতিনিধি হিসেবে, বাংলাদেশের জনগণকে দেখে না। এই অন্ধত্ব কেন? কারণ আওয়ামী লীগ ছিল 71 পরবর্তী বাংলাদেশের সেকুলার বাঙালি মুখ। পশ্চিমবঙ্গের সব সেকুলার রাজনীতি সেই মুখে নিজের প্রতিচ্ছবি খুঁজে পেত, পরে বিজেপিও খুঁজে পেত। সেই আওয়ামী লীগের মাধ্যমে তাদের হারানো জমিদারি ফিরে পাওয়ার স্বপ্ন দেখত। সেই যে গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখছিল মুজিবকে নিয়ে, আবার লিখছে কলকাতার মানুষ গৌরী প্রসন্ন মজুমদার, গাইছেও কলকাতার মানুষ অংশুমান রায়। মানে এটা কলকাতার সুপ্ত স্বপ্ন তাদের মুখে এটা ধ্বনিত হয়েছে। তাদের স্বপ্ন আর কল্পনা লেখা আছে ওই গানে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠের নি, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুকসেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, শিল্প কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। বোঝা যায় বাংলাদেশ তার কাছে সেই হারানো সোনার খনি, মুজিব সেই সোনার খনি আবার ফিরে পাওয়ার মওকা করে দিছে ওদেরকে। ফলে বাংলাদেশের জনগণের রাজনৈতিক অভিজ্ঞতা 52, 69, 71, 75, 90, 24 এই রক্তাক্ত ইতিহাসকে আলাদাভাবে ওদের বুঝে দেখার দরকার পড়েনি। কেন তারা বারবার এইভাবে রক্ত দিল? তাই মমতা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের শক্তিটা দেখতে পাইনি, কখনো না। তাই বাংলাদেশের কাছ থেকে কিছু নিতে হবে, এটা কল্পনাতেই আসেনি। তার কাছ থেকে নিতেও পারেনি কিছু। সবসময় বাংলাদেশকে মাটিতে মাথা চেপে রাখতে চাইছে, কখনো তার কাছ থেকে শিখতে চায় না। মমতার বা পশ্চিমবঙ্গ কখনো বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্কই করতে চায়নি। কিন্তু দেখেন পশ্চিমবঙ্গের ইকোনমি একটা বড় অংশ দাঁড়ায় আছে বাংলাদেশের উপরে। তারা ইলিশ মাছ নিবে, কিন্তু একটা নদীর পানি দিতে রাজি না। ইলিশ মাছ ছাড়া তাদের দুর্গাপূজা হয় না, কিন্তু তিস্তার পানি দেবে না, গঙ্গার পানি দেবে না। কিন্তু তারপরেও এগুলোর বাইরেও মমতার পতনের আরো কয়েকটা গভীর কারণ ছিল। আসেন সেই 3টা কারণ একটু দেখি। মমতার রাজনৈতিক ভিত্তি দাঁড়াইছিল 3টা স্তম্ভে। হাসিনার পতনের পরে 18 মাসে 3টা স্তম্ভই ভেঙে পড়ছে। প্রথম স্তম্ভ ছিল মুসলিম ভোট। এসআইআর করে 91 লক্ষ নাম বাদ দিছে, এর মধ্যে বেশিরভাগই অনুপাতে মুসলিম ভোট। তৃণমূলের সবচেয়ে নির্ভরযোগ্য ভোট ভিত্তি এটা ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় স্তম্ভ হইতেছে সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক। মমতার আইডেন্টিটি ছিল সেকুলার বাঙালি। হাসিনা শাসনকে যে সেকুলার বাঙালি পরিচয় দিত, সেই পরিচয়ের কারখানা মূলত পশ্চিমবঙ্গে। কলকাতার সাংবাদিক, চলচ্চিত্রকার, সাহিত্যিক, অধ্যাপক, বুদ্ধিজীবী, আনন্দবাজারের কাভারেজ, তারপরে যাদবপুর প্রেসিডেন্সির বুদ্ধিবৃত্তিক বলয়, কলকাতার সিনেমা ফেস্টিভ্যাল, বাংলাদেশের সরকারি অনুষ্ঠানে কলকাতার শিল্পীদের আমন্ত্রণ, এইটা পুরা জাল। এইটা দুই পক্ষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কেন? কারণ হাসিনা শাসন যত বাংলাদেশের ভেতরে নির্বাচনী বৈধতা ছিল, তত বাইরের সাংস্কৃতিক বৈধতার উপরে নির্ভর করতে হচ্ছিল। কলকাতার এই বলয় ছিল সেই বৈধতার কারখানা। আমরা পরে দেখবো যে হাসিনার বয়ানগুলো ইন্ডিয়া থেকে তৈরি হয়ে আসতো। আমরা দেখবো আজকে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে কিভাবে হাসিনার বয়ান তৈরি করে দিত। তো তৃণমূলের ঘনিষ্ঠ অনেকে এই জালের মধ্যে ছিল, বিজেপির সাথেই ছিল। এই সম্পর্ক যতদিন চলছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক কল্পনা একটা কৃত্রিম আয়নায় আটকাইছিল। বাংলাদেশকে আলাদা স্বতন্ত্র সত্তা হিসেবে দেখার দরকার পড়েনি। কারণ কলকাতার নিজস্ব বুদ্ধিজীবী শ্রেণী হাসিনার বাংলাদেশকে আসল বাংলাদেশ হিসেবে দেখতো, প্রচার করত।
মমতার সেকুলার বাঙালি পরিচয়ের জন্য এই আয়নাটা অপরিহার্য ছিল, কারণ তাছাড়া তার সেকুলার বাঙালি পরিচয় দাঁড়ায় না। কারণ আয়নায় তিনি দেখতেন ওই পাশেও আছে আমার মতোই ভাবনার মানুষ, আমি একা না, হাসিনাও আমার মতোই। তো 5ই আগস্ট 2024 সে হারান্নার চঞ্জন ফিরা ভেঙে পড়লো। কলকাতা হঠাৎ আবিষ্কার করলো যে তাদের প্রচার করা ছবির সঙ্গে আসল বাংলাদেশের সম্পর্ক প্রায় শূন্য। এতদিন তারা যাকে বাংলাদেশ ভাবছিল সেটা ছিল একটা ক্ষমতাবান গোষ্ঠীর সেলফ ইমেজ, যার সাথে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো যোগ নাই। তো ফলে সাথে সাথে মমতার সেই সেকুলার বাঙালি বলে ইমেজ যেটা, সেটা ফাঁপা হয়ে গেল। কারণ আয়নার ওপাশে আর কেউ নাই, তার যে প্রতিচ্ছবি, তার তো একটা প্রতিচ্ছবি ফেরত পাঠাইতে হবে ওই পাশ থেকে, সেটা আর ফেরত আসে না। 3 নম্বর হইতেছে বস্তুগত অর্থনীতি। কলকাতার মার্কেট স্ট্রিট আছে না, কিড স্ট্রিট, এসপ্ল্যানেড, নিউ মার্কেট, এই এলাকার নাম ছিল মিনি বাংলাদেশ। মানে বাংলাদেশের ট্যুরিস্ট দিয়ে ওটা চলতো, বাংলাদেশের রুগী, বাংলাদেশের ক্রেতা, বাংলাদেশের পর্যটক। 5ই আগস্টের পরে ভিসা বন্ধ, সব বন্ধ হয়ে গেল। কি হইলো? 1 বছরে কেউ কেউ বলেন 5,000 কোটি টাকা লস হয়েছে এর ফলে কলকাতার। তার অর্থনীতি থেকে নাই হয়ে গেছে, হোটেল ফাঁকা, হাসপাতাল বন্ধ, মার্কেট ধুধু করে। এই হিসাবটা মাথায় রেখে একটা পুরোনো ঘটনা মনে করাই দিই। হাসিনা পতনের মাত্র 2 সপ্তাহ আগে 21শে জুলাই 2024 তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে ধর্মতলায় মমতা মঞ্চে দাঁড়ায় বললেন যে বাংলাদেশ নিয়ে আমি কিছু বলতে পারি না, এটা আলাদা দেশ, ভারত সরকার যা বলার বলবে, কিন্তু কেউ অসহায় হয়ে বাংলার দরজা এলে আমরা আশ্রয় দেব। বিজেপি 2 বছর ধরে একটা বাক্যকে অস্ত্র বানাইছে। শুভেন্দু বলছে মমতা অনুপ্রবেশকারীদের জন্য দরজা খুলে দিচ্ছেন। এই অনুপ্রবেশের সময় তারা বলছে যে আশ্রয় তো দিদি দিচ্ছে। মমতা যেটাকে মানবিক প্রতিশ্রুতি হিসেবে বলছে, সেটাই বিজেপির হাতে অনুপ্রবেশের উস্কানির সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। আর এই অভিযোগের সঙ্গে যোগ হইল বাস্তব ক্ষতি। এমন বলেন মার্কেট স্ট্রিটের যে ব্যবসায়ী, তার হোটেল দোকান চলতো বাংলাদেশি ক্রেতা দিয়ে, 2 বছর ধরে আয় নাই, ব্যাংকের কিস্তি বাকি, কর্মচারী চলে গেছে। ও তো তৃণমূলের ভোটার ছিল, ও এখন কাকে ভোট দিবে? তৃণমূলকে দেবে? তৃণমূল কিছু করছে তাদের জন্য? করে নাই। সে বাঁচার একটা রাস্তা খুঁজবে, সে বাঁচার রাস্তা খোঁজার জন্য বিজেপির দিকে চলে গেছে আপোষে। শুভেন্দু যখন এসে বলে যে আমি 100 কোটি বাংলাদেশিকে পুশব্যাক করব, তো এই ব্যবসায়ীরা তখন কি শোনে? তারা শোনে কেউ একজন আমার দিকে তাকাইতেছে, কেউ একজন আমার ভাঙা ব্যবসার জন্য কাউকে দায়ী করতেছে, বাংলাদেশকে দায়ী করতেছে, কেউ একজন বলতেছে সমাধান আছে। যুক্তি ভুল হোক, সমাধান ভুল হোক, কিন্তু মুখ ফেরানোর ভঙ্গিটা তো সঠিক। সে তো বলতেছে আমি কিছু করব। আর বিজেপি যখন বলে মমতাই তো অনুপ্রবেশ ডেকে আনছেন, নিজে বলছে দরজা খুলে দেবেন, তখন এই ব্যবসায়ীদের কাছে যুক্তিটারও পোক্ত হয়। হাসিনা পড়ার পরে, এই ভিসা বন্ধ করে দেওয়ার পরে কলকাতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মমতা কিছু বলছে? কোনো ব্যবস্থা নিছে? কিছু বলে নাই। মমতা নিজেই বিজেপির হাতে সবচেয়ে বড় অস্ত্রটা তুলে দিছে। আর এই পুরো ছবির গোড়ায় কি? বাংলাদেশ, যে বাংলাদেশের জনগণের চলাচল, যে চলাচল পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চালাইতো, মমতা সেই জনগণকে কোনোদিন রাজনৈতিকভাবে স্বীকারই করেনি, তার সঙ্গে সম্পর্ক করেনি, তার নেতৃত্বের সঙ্গে সংলাপ করেনি। শুধু অসহায় শরণার্থীর বিমূর্ত ছবি দেখছে, কিন্তু তার সাথে পলিটিক্যালি এনগেজ হয়নি। আমি প্রফেসর ইউনূসের সরকারকেও বলছিলাম যে মমতার সাথে এনগেজড হন, পলিটিক্যালি এনগেজড হন। প্রফেসর ইউনূস বেশি বোঝে, সবার থেকে বেশি বোঝে, হয় নাই? এটা শুধু মমতাকে না, বাংলাদেশেরও উপকার হইতো। ফলে যখন সেই জনগণের নিজের রাজনীতিতে ভাঙন আসলো, মমতার কাছে কোনো ভাষা নাই, কোনো সংযোগ নাই, কোনো কৌশল নাই। একটা পুরনো প্রতিশ্রুতি যেটা এখন তার বিরুদ্ধেই অস্ত্র। বাংলাদেশের জনগণ চলে গেল, সাথে গেল মার্কেট স্ট্রিট, ব্যবসা গেল, সাথে গেল মমতার ভোটারের রুটি, আর সেই ভোটার এখন বিজেপির হাতে। মমতা যাকে দেখতে চাননি পলিটিক্যাল পার্টনার হিসেবে, সেই বাংলাদেশের জনগণের অনুপস্থিতি তাকে ক্ষমতা থেকে নামাই দিল। এই দিকটা কিন্তু কেউ দেখতেছে না। মমতা যাদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তার সরকার বাঁচানোর শেষ আশা বন্ধ করে দিল। এখন এই যে পশ্চিমবঙ্গে যা হইলো, এটা কি শুধু পশ্চিমবঙ্গেরই গল্প না? এই একই দিনে তামিলনাড়ুতে স্ট্যালিন হারলো। 91 থেকে কোনো নির্বাচনে কিন্তু উনি হারেননি। 35 বছর পর প্রথম কেরালায় বাম সরকার পড়ে গেল। বাম সরকার পড়লো, কেরালা বামপন্থীদের একটা খুঁটি। 2 বছর আগে ওড়িশায় বিজেডি পড়লো। 24 বছরের শাসনের শেষে বিহারে নীতিশ কুমার বিজেপি বিরোধী জোট ছেড়ে বিজেপির সঙ্গে চলে গেলে। মহারাষ্ট্রে, যে রাজ্যে মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী, সেখানে বিজেপি 2টা বড় বিরোধী দলকে ভিতর থেকে ভেঙে ফেলছে। দিল্লিতে কেজরিওয়াল নিজের আসন হারাইছে। ভারতের 36টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপি চালায় 22টা, কোথাও জিতে, কোথাও ভাঙায়, কোথাও মামলা ঠুকে। এটা কোনো নির্বাচনী প্রবণতা না, এটা একটা সাম্রাজ্য। ভারতের প্রায় কোনো রাজ্যে এখন এমন কোনো মুখ্যমন্ত্রী নাই যিনি কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ করবেন। স্ট্যালিন করতেন, মমতা করতেন, কেজরিওয়াল করতেন, 3 জনেই একই সাথে ধপাস করে পড়ছে। ভারতে এখন একটাই আওয়াজ, মোদির আওয়াজ, হিন্দুত্ববাদের আওয়াজ। কিন্তু এই বিরাট ছকে একটা ব্যতিক্রম আছে, মাত্র একটা, তামিলনাড়ু। স্ট্যালিন হারছে, কিন্তু কার কাছে? কে জিতছে? বিজেপি না, থালাপাতি বিজয়। আপনারা জানেন চলচ্চিত্রের তারকা 2 বছর আগে দল তৈরি করছে, 108টা আসন পেয়েছে। ভারতের সব রাজ্যের মধ্যে এটাই একমাত্র জায়গা যেখানে বিজেপিকে আনেনি, কিন্তু নতুন দল আসছে। কেন? কারণ তামিল পরিচয়ের চারপাশে একটা বর্ম আছে। এই বর্ম আকাশ থেকে পড়েনি, 70 বছরের রাস্তার লড়াই থেকে গড়া। পেরিয়ার, আন্না, করুণানিধি,
65-তে হিন্দি আরোপণের বিরুদ্ধে দাঙ্গা, তাতে রক্ত, ভাষার জন্য আত্মাহুতি। তামিলরা জানে, তারা লড়তে জানে, তার কারণ তারা লড়ছে। পশ্চিমবঙ্গে সে অভিজ্ঞতা নাই। আর বাংলাদেশের অভিজ্ঞতাকে আওয়ামী চশমা দিয়ে দেখায়, সে দরজা বন্ধ। দুই দিক থেকে বর্মহীন। হিন্দুত্ববাদ এখন একটা প্রকল্পনা, এটা একটা সাম্রাজ্য, আর এই সাম্রাজ্যের কোনো সীমানা থাকে না। ওই সাম্রাজ্য আমাদের দিকে ধায় আসবে। ঠিক কিভাবে আসবে আমরা এখনো নিশ্চিত না। যখন আসবে তখন আমরা সেটাকে মোকাবেলা করবো। কিন্তু এবারে আসেন আমাদের দেশের ভিতরে কিছু ইন্ডিয়ান ল্যাসপেন্সার নিয়ে কথা বলি। বাংলাল্যান্ডের মাথা বুদ্ধিজীবীরা পশ্চিমবঙ্গে ফলাফল ব্যাখ্যা করতেছে একটা সহজ শব্দে। বাংলাদেশে ভারত বিরোধিতার জন্য ইন্ডিয়া পশ্চিমবঙ্গে বিজেপি আসিছে। বাংলাদেশে যারা ভারতের আগ্রাসনের বিরোধিতা করে তারা আসলে রয়ের এজেন্ট। শফিল আলম প্রধান নাকি ইন্ডিয়ান এজেন্ট, এটা বিএনপির লোকরাই বলে। এখন কয় এটা সবাই জানতো যে সে ইন্ডিয়ান এজেন্ট। তো আমি জিজ্ঞাসিলাম, তাইলে একজন ইন্ডিয়ান এজেন্টের খালেদা জিয়া যাই না শুনে জোট সঙ্গী কেন বানাইছিল? তাইলে তো আইয়ুব ইয়াহিয়া টিক্কা খানরে আমাদের জাতির পিতা বানানো উচিত, কারণ তারাই তো আমাদের ক্ষমতা নিতে দেয়নি মুজিবরে। ক্ষমতা নিতে না দেওয়ার ফলে চালচালায় বাংলাদেশ স্বাধীনতা পেয়ে গেছে, আমাদের মনে স্বাধীনতার স্বপ্ন জাগছে, তাহলে তো ওদেরকে আমাদের জাতির পিতা করা উচিত। তাহলে তো ট্রাম্প ইরানের সবচেয়ে বড় এজেন্ট, যুদ্ধই শুরু করে দিছে। মুইজু তো তাহলে ইন্ডিয়ান এজেন্ট, হিটলার তো তাহলে ইহুদিদের বন্ধু, তাই না? বাংলাদেশে ভারতীয় আগ্রাসন নিয়ে কিছু কথা কওয়া যাবে না, কইলে আপনি ইন্ডিয়ান এজেন্ট। আমার প্রথমে রয়ের এজেন্ট কইছিল এই জানু মোহাম্মদ। তো জানু মোহাম্মদ যে মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস নিপাত যাক কয়, তার মানে কি সে মার্কিনদের দালাল? হ্যাঁ, তো এখন যদি বাংলাদেশে ভারত বিরোধিতার জন্য যদি বিজেপি চলে আসে ইন্ডিয়ায়, তাহলে ইন্ডিয়ারে প্রেম দিক, প্রেম প্রচুর প্রেম দিক, তাহলে বিজেপি ক্ষমতা থেকে পড়ে যাবে। তাই তো হওয়া উচিত লজিকে, তাই না? এগুলো হয়েছে বুদ্ধিজীবী, বেকুবেরাই কয় হাসিনারে আমেরিকা ফেলাইছে, মুজিবের সিআইএ খুন করেছে। জানো বাংলাদেশের মানুষের কোনো এজেন্সি নাই, কিন্তু ইন্ডিয়ান আর্মি আইসা পাকিস্তান আর্মিরে পরাজিত করলে ওইটা নিজের শক্তি, আরে নিজের গব্য গৌরব। হ্যাঁ, আওয়ামী লীগ ইন্ডিয়ান এজেন্ট হয় না। এই যে বাংলাদেশে ভারত বিরোধিতা আর সোকল হিন্দু নির্যাতনের কারণে বিজেপি জিতেছে, এটা তো ইন্ডিয়ার রয়ের ক্যাম্পেইন। এই যে দেখেন লিখেছে দীপ হালদার, পাক্কা রয়ের লোক, একই কথা লিখেছে। বাঙ্গুরা যেটা কইতেছে একই কথা লিখেছে। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে আপনি খালি দেখেন, আমি বেনে করছি না। এই দীপ হালদারের কাজে হইতেছে বাংলাদেশে কিভাবে ইসলাম পন্থার জঙ্গিবাদের উত্থান হইতেছে তা দিয়ে ন্যারেটিভ বানানো। এই যে বইটা দেখেন, ইনশাল্লাহ বাংলাদেশ, কিসের উপরে লেখা জানেন? জুলাই বিপ্লবের উপরে লেখা। 300 বই লেখা ফেলিছে জুলাই বিপ্লবের পরে। জুলাই বিপ্লবের পরে ইসলাম পন্থার উত্থান ঘটেছে এইটা প্রমাণ করার জন্য। এটা তার বইয়ের প্রতিবাদ্য। আমার নাম আছে কিনা জানি না, বইয়ের মধ্যে পড়া হয় না, বইটা অর্ডার দিছে, আসুক দেখুন। দেখেন আমরা বই লিখতে পারিনি, জুলাই বিপ্লবের উপর ওরা লিখে ফেলছে, উল্টা লিখছে। এই হইতেছে আমাদের ক্যাপাসিটি, আর হইতেছে ওদের ক্যাপাসিটি। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান ঘটছে, এটা ওর ন্যারেটিভ, এটাই নিয়ে আসছে বাঙ্গুরা। দেখেন ওই বইয়ের রিভিউ দেখেন বিবেকানন্দ ফাউন্ডেশনের সাইডে। বিবেকানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে জানেন? অজিত দোভাল, বুঝেছেন? অজিত দোভাল হচ্ছে রয়ের চিফ। এবার মিলিল খাপে খাপ মমতাজের বাপ। এবার এই ব্রাত্য রাইসুরে বলেন যে রয়ের ন্যারেটিভ তোমার মুখে কেন? টাকা টুকা কিছু দিচ্ছে নাকি মাগনা বেকার কাটিচ্ছ? এবার আসেন দেখি বাংলাদেশে কি হইতে পারে। প্রথম কথা, পশ্চিমবঙ্গ আমাদের মিত্র না, শত্রু না, ওরা ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। যা চলতেছে চলুক। ভারতের সেকুলার প্রকল্প শেষ, কংগ্রেস শেষ, বাম শেষ, দ্রাবিড় শেষ, আঞ্চলিক দল শেষ। আরএসএস বিজেপির বিরুদ্ধে ভারতের ভেতরে কোনো কার্যকর প্রতিরোধ নাই। মানে সাউথ এশিয়াতে হিন্দুত্ববাদী ফ্যাসিজমের বিরুদ্ধে একমাত্র প্রতিরোধের শক্তি এখন বাংলাদেশ। আমরা, হ্যাঁ আমরা, আমাদেরকে নিজের ডক্ট্রিন নিজেকে বানাইতে হবে। শুভেন্দুর যেমন একটা ডক্ট্রিন আছে আমাদের বিরুদ্ধে বানানো, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, আমাদেরও একটা ডক্ট্রিন লাগবে। আওয়ামী লীগের অপারেটিভ, রয়ের এজেন্ট, কলকাতার বুদ্ধিভিত্তিক দালাল, সেকুলার বাঙালির নামে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষয় করা সমস্ত শক্তির বিরুদ্ধে আমাদের বাংলাদেশ ভূখণ্ড থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে একটা নতুন ন্যারেটিভ, নতুন ডক্ট্রিন লাগবে। বাংলাদেশের কল্পনা থেকে নতুন ডক্ট্রিন লাগবে। আমাদের নিজের অর্থনীতি নিজেদের চালাইতে হবে। কলকাতা চিকিৎসা না, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর। কলকাতার শপিং না, দুবাই, ইস্তাম্বুল, কোন মেয়ে যাবো দরকার হইলে। কলকাতার বিনোদন না, নিজের ইন্ডাস্ট্রি বানাবো। মার্কেট স্ট্রিট ভাঙছে, সেটা আমাদের সমস্যা না, ওটা মমতার সমস্যা ছিল, এখন শুভেন্দুর সমস্যা। আমাদের কাজ আমাদের 18 কোটি মানুষের অর্থনীতি থেকে, কলকাতা নির্ভরতা থেকে বাইর করে আনা। নিজের সার্বভৌমত্বকে নিজেকে রক্ষা করতে হবে। ভারত যদি হিন্দুত্ববাদী রাষ্ট্র হয় ওটা ওদের সমস্যা, আমাদের সমস্যা হবে যদি আমরা নিজেদেরকে রক্ষা না করি। সীমান্তে বিএসএফ এর গলিতে কিশোর যদি মরে, সেই হিসাব আমরা রাখবো। তিস্তার পানি আটকে রাখা যদি হয়, সেই হিসাব আমরা রাখবো। যদি গঙ্গার পানি আটকে রাখা হয়, সেই হিসাব আমরা রাখবো। দিল্লি থেকে, আগরতলা থেকে, কলকাতা থেকে যে ন্যারেটিভ বোম্বার্ডমেন্ট হবে, সেইটা আমরা কাউন্টার করব নিজের ভাষায়, নিজের প্ল্যাটফর্মে, নিজের শর্তে। পশ্চিমবঙ্গ পড়ছে কারণ পশ্চিমবঙ্গের জনগণের শরীরে কোনো রক্তের স্থিতি নাই। বাংলাদেশের জনগণের কালেকটিভ মেমোরিতে শুধু প্রতিরোধী আছে। সেই ইসাখার আমল থেকে প্রতিটা প্রজন্মের শরীরে শুধু প্রতিরোধের গল্প, রক্ত দেওয়ার গল্প, ভূখণ্ডকে রক্ষা করার গল্প। মা বাবার শরীরে যেটা ছিল সন্তানের শরীরের সাথে সংক্রমিত হয়েছে। আবু সাইদ যখন বুক পেতে দাঁড়াইছিল, ওর পেছনে দাঁড়াইছিল ইসা খা, তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, 52 সালাম, 69 আসাদ, 71 বীরশ্রেষ্ঠরা, আর 90 নূর হোসেন। প্রজন্ম থেকে প্রজন্মের রক্তের স্মৃতি বহমান আমাদের শরীরে।
এটাই আমাদের একমাত্র বর্ম, এটাই আমাদের একমাত্র সম্পদ, এটাই আমাদের একমাত্র রাজনীতি। মমতা গেছে, স্ট্যালিন গেছে, বাম গেছে, নবীন গেছে, উদ্ধব গেছে, জগন গেছে, নীতিশ আত্মসমর্পণ করছে। পুরো সাউথ এশিয়াতে একটা জায়গাতে হিন্দুত্ব ফ্যাসিজমের সামনে একটা পাজির দাঁড়ায় আছে। পদ্মার উত্তরে, মেঘনার পশ্চিমে, আমাদের মাটিতে মোদীর হিন্দুত্ববাদের পরাজয় হবে আমাদেরই হাতে। কারণ দুনিয়াতে একমাত্র আমাদেরই আছে আজকের দুনিয়ায় ফ্যাসিবাদের সাথে লড়াই করে পরাজিত করার অভিজ্ঞতা আর গৌরব। তাই আমাদের পথ দেখাতে হবে পুরো ভারতবর্ষকে। ভিয়েতনাম দেখাইছিল এক সময় সারা দুনিয়াতে, কিউবা যেমন দেখাইছে এক সময় সারা দুনিয়াকে পথ। আমাদের লড়াই তাদের চাইতে ছোট না। বাংলাদেশ হয়ে উঠবে মজলুমের শেষ আশ্রয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দুর্গ। সেই দুর্গের গর্বিত নাগরিক হয়ে আমাদের লড়াই থাকবে চিরজাগরুক, চিরবহমান। ইনকিলাব জিন্দাবাদ।